প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন, বিএনপি জানে যে বড় অনেক তথ্য আছে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। এমনকি 5ই আগস্টের পর শাহাবুদ্দিন চুপ্পুর সাথে তারেক রহমানের যখন যোগাযোগ সৃষ্টি হলো, কি নির্দেশনা এলো, কি পরামর্শ এলো তারেক রহমানের তরফে তার কাছ থেকে, তারেক রহমান এবং রাষ্ট্রপতি যে একই কথায় চলবেন, মানে তারেক রহমানের কথাই যে রাষ্ট্রপতি চলবেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চলবেন, এমন একটা পরিস্থিতি কখন থেকে ঠিক হলো? সত্যি কি তাদের যোগাযোগটা 5ই আগস্টের পর থেকেই শুরু হলো? বাংলাদেশের সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এমন এক ব্যক্তি যাকে চুপ করিয়ে রাখা 2024-এর 5ই আগস্টের পর থেকে মোটামুটি অসম্ভব ছিল। বঙ্গভবনের ভেতর দারুণ সুরক্ষায় যে রাষ্ট্রপতিরা থাকেন তারা সাধারণত একটা নীরব জীবনযাপন করেন। রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার দিচ্ছেন, কিংবা নানা জায়গায় টেলিফোন ধরে এমন সব মন্তব্য করছেন যেসব মন্তব্যের সূত্রে সাংবাদিকেরা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, সাংবাদিকেরা খবর করছেন এবং বলছেন যে সরাসরি রাষ্ট্রপতির সঙ্গেই তাদের কথা হয়েছে। এগুলো মানে একেবারেই আনপ্রেসিডেন্টেড বা অভূতপূর্ব ঘটনা হিসেবে অভিহিত করা যায়। বিএনপি সরকার, তারেক রহমান সরকার জানেন এই শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন সেই ব্যক্তি যিনি 5ই আগস্ট 2024-এর পর থেকে নিজেকে একটা ভিকটিম বা একটা চাপে আছেন, নানা রকম ঝামেলায় আছেন, বিপর্যস্ত অবস্থায় আছেন বলে বর্ণনা করেছেন বটে, কিন্তু সেটা নিজ মুখে দেশি বিদেশি সংবাদ মাধ্যমকে জানান দিয়েছেন এবং নিয়মিতভাবে একেবারে তারকা খ্যাতি সম্পন্ন সম্পাদকদের থেকে শুরু করে বাংলাদেশের বহু সাংবাদিকের সঙ্গে তিনি নিয়মিতভাবে যোগাযোগ রেখেছেন। শাহাবুদ্দিন চুপ্পু নিজেই সেই ব্যক্তি যে ব্যক্তি ডিসেম্বর মাসে রয়টার্সকে এমন একটা অবস্থায় একটা বিস্তারিত সাক্ষাৎকার দিয়ে তিনি যে নির্বাচিত সরকার এলে পদত্যাগে প্রস্তুত এটা জানিয়ে দিলেন, তিনি ভালো নাই বলে দিলেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই তাকে দেখে রেখেছেন, তাকে সাহস দিচ্ছেন, তাকে সবসময় সমর্থন যোগাচ্ছেন এটা জানালেন। এবং এটাও জানালেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন এক ব্যক্তি যিনি আসলে নিজে ক্ষমতায় চলে যেতে চান না, তিনি নির্বাচনের মাধ্যমে একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়, যিনি নিজেই ওই রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন তাকে যখন জিজ্ঞেস করা হলো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়, তিনি তার কোনো সরাসরি উত্তর দিলেন না। তিনি বললেন যে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সব সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সত্যিই কি তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন? আবার দেখেন, তারেক রহমান সরকার গঠিত হলো তার পরপরই তিনি কালের কণ্ঠ পত্রিকা, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার সাংবাদিককে ডেকে এনে একেবারে ধারাবাহিক সাক্ষাৎকার দিলেন, বিস্তারিত বললেন। একদিকে রয়টার্সকে বলে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার কি কি অপমান করছে তাকে, আবারও কালের কণ্ঠকে ডেকে এনে বললেন শুধু সেনা প্রধান নয়, বিএনপি প্রধান তারেক রহমানও 5ই আগস্টের পর থেকে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, তাকে সাহস দিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং সে কারণেই তিনি সংবিধান রক্ষা করে বঙ্গভবনে টিকে থাকতে পেরেছেন। কাজেই এই শাহাবুদ্দিন চুপ্পু আসলে এত কিছু জানেন, এত রকম ঘটনা প্রবাহ তিনি 2024-এর 5ই আগস্টের পর থেকে দেখেছেন এবং এতভাবে সংবিধান রক্ষার নামে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই 5ই আগস্টের পর থেকে এ যাবৎকালে, যে শাহাবুদ্দিন চুপ্পু সত্যি যদি দেশি বিদেশি সাংবাদিকদের কাছে মুখ খোলেন, মানে তাকে গ্রেফতার করতে একদল আসছে, এমন একটা পরিস্থিতিতেই যে তিনি কোনো প্রথিতযশা সম্পাদক থেকে শুরু করে বিদেশি কোনো সংবাদ মাধ্যম কিংবা দেশের কোনো শীর্ষস্থানীয় সাংবাদিককে ফোন তুলে এমন কোনো সাক্ষাৎকার দিয়ে দেবেন না যে সাক্ষাৎকার এরপর ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে বলেছেন জানা যাচ্ছে হয়ে থাকতে পারে বলে থেকে শুরু করে নানা জনের ভাষ্যে একেবারে ঘরে ঘরে কানে কানে ছড়িয়ে যাবে। শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপির তারেক রহমানের ভয় সবচেয়ে বেশি এটা যে তিনি চুপ থাকবেন কিনা। কারণ দেখেন কি ভয়াবহ চাপের সময়ে 2024-এর 5ই আগস্টের পর যখন শাহাবুদ্দিন চুপ্পু নিজ চোখে দেখেছেন এই হাসনাত সার্জিসেরা সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে আন্দোলন করে রীতিমতো ডেডলাইন দিয়ে প্রধান বিচারপতি থেকে শুরু করে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগের সব বিচারপতি পাল্টে ফেলেছেন, সকল সচিব পর্যায় থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পর্যন্ত খলনলচে পাল্টে দিয়েছেন এই তরুণেরা। এমন অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে বসে ডেকে আনলেন কিনা মানব জমিন সম্পাদক মতিউর রহমানকে এবং এখন পর্যন্ত সংবিধানের যে কোনো প্রশ্ন ওঠাতে হলে যেই প্রশ্নটি পুরো এই
2024-এর 5ই আগস্ট থেকে এখনকার প্রক্রিয়া পর্যন্ত সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে, সেই প্রশ্নটি, সেই মৌলিক তথ্যটি তিনি জাতির উদ্দেশ্যে জানিয়ে দিলেন। তিনি নিজেই মুখে 6ই আগস্ট 3 বাহিনী প্রধানের সামনে বসে বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন, অথচ অক্টোবরে এসে মানবজমিন সম্পাদককে জানিয়ে দিলেন শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি তো পানই নাই। তিনি মন্ত্রী পরিষদ সচিব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করেছেন কারো কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাই। ওই পদত্যাগপত্র না থাকলে সংসদ ভাঙা হয় কি করে? সংসদ ভেঙে দেওয়ার আসলে কি তখন কোনো উপায় ছিল না? আর ওই যে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের ভিত্তিতে নাকি তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, সেটা গঠন করবার সাংবিধানিক ভিত্তি কোথায়? মানে সংবিধানের কোথাও এমন কোনো উপদেষ্টা পরিষদ গঠনের কোনো নিয়ম নীতি ছিল না। তার উপর সুপ্রিম কোর্টের রেফারেন্সের যে কথা তিনি বলছেন, সুপ্রিম কোর্টের মানে প্রধান বিচারপতির থেকে শুরু করে আপিল বিভাগের বিচারপতিদের বেশ কয়েকজন যে তখন সেনা হেফাজতে নিরাপদ আশ্রয় ছিলেন, পরে সেনাবাহিনীর তরফে সে খবর প্রকাশ করা হলো। এখন ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি যদি এতই ঘনিষ্ঠভাবে সংবিধান রক্ষায়, স্থিতিশীলতা রক্ষায় কাজ করেন, তাহলে এসব তথ্যগুলো তারা জায়গা মতো ছেড়ে দিলেন কেন? প্রায় তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন, বিএনপি জানে যে বড় অনেক তথ্য আছে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। এমনকি 5ই আগস্টের পর শাহাবুদ্দিন চুপ্পুর সাথে তারেক রহমানের যখন যোগাযোগ সৃষ্টি হলো, কি নির্দেশনা এলো, কি পরামর্শ এলো তারেক রহমানের তরফে তার কাছ থেকে, তারেক রহমান এবং রাষ্ট্রপতি যে একই কথায় চলবেন, মানে তারেক রহমানের কথাই যে রাষ্ট্রপতি চলবেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চলবেন, এমন একটা পরিস্থিতি কখন থেকে ঠিক হলো? সত্যি কি তাদের যোগাযোগটা 5ই আগস্টের পর থেকেই শুরু হলো, নাকি বঙ্গভবনে এই শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ এর আগে থেকেই সৃষ্টি হয়েছিল? এরপর বলেন তো যে বারবার যখন হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামরা হুঙ্কার তুলে বলছেন, জামায়াতে ইসলামী বলছে যে নির্বাচনটাই মূল লক্ষ্য নয়, আগে সংস্কার করতে হবে, তখন এই আগে সংস্কার থেকে আগে নির্বাচনের পথে নিতে যে রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখতে হবে, সংবিধান টিকিয়ে রাখার নামে এই পুরো পরিস্থিতিটা তৈরি করতে কার পরামর্শে, কারা কারা কথা বলে এগুলো হলো? মানে রাষ্ট্রপতি কি সত্যি একা নিরিবিলি বসেছিলেন, নাকি একটার পর একটা ঘটনা যখন ঘটছিল, পদক্ষেপ যখন নেওয়া হচ্ছিল, তখন নিয়মিতভাবে তাদের মধ্যে আলোচনা হয়েছে? নিয়মিতভাবে তাদের মধ্যে যখন আলোচনা হয়েছে, তখন ইউনূস সরকার সম্পর্কে কি মনোভাব প্রকাশ করেছেন তারেক রহমান? তারেক রহমান কখন জানতে পারলেন যে তার মা মৃত্যুশয্যায়, তিনি দেশে আসতে পারবেন না, এটা জেনে দেশবাসীকে তো জানিয়ে দিয়েছিলেন যে দেশে আসাটা তার উপর নির্ভর করে না, কখন তিনি দেশে আসতে পারবেন সেটা নিশ্চিত হলো, এবং সেই গ্রিন সিগন্যাল পৌঁছে গেল রাষ্ট্রপতি সেনাপ্রধানের কাছে, নাকি সেনাপ্রধানের কাছ থেকেই সেই গ্রিন সিগন্যাল এসেছিল? এরকম এত এত প্রশ্ন আছে যেগুলোর অনেক কিছুর উত্তর খুব স্বাভাবিকভাবে একজন কেন্দ্রীয় চরিত্র হিসেবে, যিনি কিনা বঙ্গভবন ধরে রেখেছেন, সংবিধান ধরে রেখেছেন, শেষ পর্যন্ত নির্বাচনটা করিয়ে তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনতে, যেটা কিন্তু তিনি পদত্যাগপত্রে লিখেছেন যে তিনি সংবিধান রক্ষা করেছেন বলেই একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া গেছে। কি কি না করলে, তিনি যা যা না করলে সংসদটা আর গঠিত হতে পারতো না, সেটা শাহাবুদ্দিন চুপ্পু যদি সত্যি ফাঁস করে দেন দেশি বিদেশি মিডিয়ার সামনে, কিংবা তারেক রহমানের সঙ্গে তার কি কি শর্তে আলাপ হয়েছিল, নিশ্চয়ই শাহাবুদ্দিন চুপ্পু নির্বাচনের আগেও বলেছেন যে আপনার সমর্থনেই আমরা কাজ করছি এ কারণে যে আমাদের একটা সেফ এক্সিট লাগবে। সেফ এক্সিটের আলাপটাই বা কখন প্রথম হয়ে গিয়েছিল? এসব কথা যদি সত্যি শাহাবুদ্দিন চুপ্পু বলে দেন, শাহাবুদ্দিন চুপ্পুকে একবার জেলে নিলে তার ভাগ্যে কি আছে? অন্তত জামিন যে নাই, সহজে মুক্তি যে নাই, সেটা পরিষ্কার। ইউনূস আমল থেকে ধরা পড়া সাবেক প্রধান বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নানা পদে, উচ্চ পদে থাকা ব্যক্তিবর্গের পরিণতিতে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যে তারেক রহমান সরকারের মাসনাদটাকে প্রশ্নবিদ্ধ করে, আরো প্রশ্নবিদ্ধ করে তবে জেলে যাবেন যদি জেলে যেতে হয়, সেটা বিএনপি সরকার বোঝে। শাহাবুদ্দিন চুপ্পু 3টি শর্ত দিয়েছেন। প্রথমত, তাকে 3 মাস নয় 6 মাস রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা সুরক্ষা দিতে হবে। এসএসএফ, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট সহ সকল নিরাপত্তা সুরক্ষা দিতে হবে। কারণ দেখেন, এই যে প্রেসিডেন্ট বঙ্গভবন থেকে বের হলেই তাকে ঝুলিয়ে দেওয়া হবে শুলে, এই
যারা যাদের রাজনীতি তারা কিন্তু রীতিমতো মানে এখনো জাতীয় নাগরিক পার্টি, মামুনুল হকের খেলাফত মজলিস সহ নানা দল এখনো বারবার বলছেন যে না না, পদত্যাগ করলে তো হবে না, গ্রেফতার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আমার দেশ পত্রিকা শিরোনাম করেছেন যে রাষ্ট্রপতি এখনো রাষ্ট্রীয় সুরক্ষার মধ্যে, যেন রাষ্ট্রীয় সুরক্ষায় না থাকলেই শাহাবুদ্দিন চুপ্পুকে এখন রাজপথে টেনে আনা যেত। দ্বিতীয় শর্ত যেটা শাহাবুদ্দিন চুপ্পু দিয়েছেন তারেক রহমানকে স্পষ্টভাবে, এবং যেটার একটা পটভূমি তিনি তার পদত্যাগ পত্রে প্রস্তুত করেছেন কঠিন কঠিন রোগের নাম বলে, সেটা হচ্ছে তাকে একেবারে অবারিতভাবে বিদেশ যাত্রার সুযোগ দিতে হবে। তিনি চিকিৎসার জন্য এখনই বিদেশ যেতে চান, প্রথমে সিঙ্গাপুর যেতে চান, পরে লন্ডন বা যে কোনো জায়গায় তিনি যেতে পারেন। তার বিদেশ যাত্রায় কোনো বাধা সৃষ্টি করা যাবে না। ধারণা করা যায় যে খুব শিগগিরই যে কোনো দিন হঠাৎ জানা যাবে তার চলে যাওয়ার পরপর কিংবা তার চলে যাওয়ার ঠিক আগে আগে যে চিকিৎসার জন্য শাহাবুদ্দিন চুপ্পু সপরিবারে বিদেশ যাত্রা করেছেন। তৃতীয় যেই শর্তটি শাহাবুদ্দিন চুপ্পু সবচেয়ে গুরুত্বের সঙ্গে দিয়েছেন সেটা হচ্ছে শুধু তার বিরুদ্ধে নয়, তার পরিবারেরও কোনো সদস্যের বিরুদ্ধে। তিনি রাষ্ট্রপতি থাকাকালে তো দায় মুক্তি পানই, তিনি রাষ্ট্রপতি থাকার আগে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে কিংবা তার এসালম কানেকশন নিয়ে মানে কোনো বিষয়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মানে সিভিল বা ক্রিমিনাল কোনো মামলা আনা যাবে না। এই শর্ত তিনটি তারেক রহমানকে সুস্পষ্টভাবে দিয়ে তারপর শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন, এবং সে কারণেই যারা বিএনপি সরকারকে খুশি করতেই দ্রুত ট্রাইব্যুনালে ছুটে গেছেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি আব্দুল হামিদ দুজনের বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন, মানে অভিযোগ ঠুকে দিয়েছেন। এরা জুলাই কাণ্ড, শাপলা কাণ্ড, নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন। সেই ট্রাইব্যুনালের মামলা কিংবা জুলাই হত্যা মামলায় পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পুকে জড়িত করে কিন্তু থানায় গেছেন কেউ কেউ। এমনকি দুর্নীতি দমন কমিশনে তার এসালম কানেকশন নিয়ে, ইসলামী ব্যাংকের অনিয়ম কানেকশন নিয়ে তদন্ত শুরু হয়েছে। এসব খবর পত্রপত্রিকায় বেরোচ্ছে বটে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন সরকার এখন পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করার মতো কিছু পায় নাই, এবং এই যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন যিনি হাফিজউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে তিনি আগের সরকারের আমলে, স্বৈরাচারী সরকারের আমলে নিযুক্ত ছিলেন বটে, কিন্তু তিনি তো আমাদেরই এতদিন ধরে সমর্থন দিয়ে এসেছেন। কি কি পরিস্থিতিতে কোন কোন পরামর্শ মেনে রাষ্ট্রপতি পদে থাকা শাহাবুদ্দিন চুপ্পু বিএনপিকে নির্বাচনে জিতিয়ে আনতে কাজ করেছেন সেটা বিএনপি প্রধান তারেক রহমান জানেন। বিএনপি প্রধান তারেক রহমান জানেন যে এরই মধ্যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবেই বলে যে ইউনূস সরকার তাদের সঙ্গে বেইমানি করেছে। এই বিএনপিকে ক্ষমতায় আনতে তারা ভোট কারচুপি জালিয়াতিরও আশ্রয় নিয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারেরই এক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েই বলেছেন যে তারা জামাতকে ঠেকিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই পরিস্থিতিতে সে খবরে আরো বাতাস দিতে যাতে শাহাবুদ্দিন চুপ্পু কোনো ভূমিকা না রাখেন এবং রাজপথের বিরোধী দল জামাত, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস এদেরকে খেপিয়ে না তোলেন, সেজন্যই তারেক রহমান আর শাহাবুদ্দিন চুপ্পুর বোঝাপড়া হয়ে গেছে। শাহাবুদ্দিন চুপ্পুকে খুব শিগগিরই বিদেশ যেতে দেওয়া হবে সপরিবারে চিকিৎসার স্বার্থে। তবে বিএনপি আর তারেক রহমানের সমালোচনা আছে, কাকে কখন কি কথা দেন আর কি কথার পরে বরখেলাপ করেন বলা মুশকিল। বিশেষভাবে ওয়াকারুজ্জামান যতক্ষণ আছেন সেনাপ্রধান, ততদিনের মধ্যে যদি শাহাবুদ্দিন চুপ্পু বেরিয়ে পড়তে না পারেন বিদেশের উদ্দেশ্যে, তাহলে তার আর দেশ ছাড়া হবে কিনা, জেল খাটা এড়ানো হবে কিনা তা বলা সত্যি মুশকিল।